প্রায় অর্ধ শতাব্দী আগে পৃথিবী থেকে যাত্রা শুরু করা দুটো ছোট্ট মহাকাশযান আজও সেই অসীম অন্ধকারে ছুটে চলেছে। তাদের নাম ভয়েজার 1 এবং ভয়েজার 2। 1977 সালে যখন এই দুটি মহাকাশযান উৎক্ষেপণ করা হয়েছিল, তখন পৃথিবীতে ইন্টারনেট ছিল না, স্মার্টফোন ছিল না, এমনকি অনেক আধুনিক প্রযুক্তিরও জন্ম হয়নি। কিন্তু সেই সময়ের প্রযুক্তি দিয়েই তৈরি এই দুটো যন্ত্র আজও আমাদের সঙ্গে যোগাযোগ করছে, পৃথিবী থেকে প্রায় কোটির পর কোটি কিলোমিটার দূর থেকে। তারা এমন সব ছবি, তথ্য, আবিষ্কার পাঠিয়েছে যা আমাদের সৌরজগৎ সম্পর্কে ধারণাই বদলে দিয়েছে। বৃহস্পতির আগ্নেয়গিরি, শনির রহস্যময় বলয়, ইউরেনাসের অদ্ভুত চৌম্বকক্ষেত্র, নেপচুনে ভয়ঙ্কর গতির ঝড়, সবকিছুর পেছনে রয়েছে এই দুই নীরব অভিযাত্রীর অবদান। কিন্তু এখানেই গল্পের শেষ নয়। একসময় তারা সৌরজগতের পরিচিত সীমানা অতিক্রম করে এমন এক অঞ্চলে প্রবেশ করে যেখানে আগের কোনো মানব নির্মিত বস্তু কখনো পৌঁছায়নি। তারা হয়ে ওঠে মানবজাতির প্রথম আন্তঃনাক্ষত্রিক দূত। আজও তারা মহাবিশ্বের অজানা অঞ্চল থেকে ক্ষীণ সংকেত পাঠিয়ে চলেছে, যে সংকেত পৃথিবীতে পৌঁছাতে প্রায় একদিনেরও বেশি সময় লাগে। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, এই দুটি মহাকাশযানের গায়ে রয়েছে একটা সোনালী ডিস্ক, যার মধ্যে সংরক্ষিত আছে পৃথিবীর মানুষের শুভেচ্ছা, বিভিন্ন ভাষার সম্ভাষণ, সঙ্গীত, প্রকৃতির শব্দ এবং আমাদের সভ্যতার পরিচয়। যেন কোটি কোটি বছর পর যদি কোনো বুদ্ধিমান ভিনগ্রহী সভ্যতা এগুলো খুঁজে পায়, তাহলে তারা জানতে পারে একসময় মহাবিশ্বের এক ছোট্ট নীলগ্রহে মানুষ নামে একটা সভ্যতা বাস করত। কিন্তু কিভাবে মাত্র দুটি ছোট্ট মহাকাশযান বিজ্ঞানের ইতিহাসে সবচেয়ে সফল অভিযানে পরিণত হলো? কি অবিশ্বাস্য আবিষ্কার তারা করেছিল যা আজও বিজ্ঞানীদের বিস্মিত করে? কিভাবে তারা সৌরজগতের সীমানা পেরিয়ে মানুষের ইতিহাসে নতুন অধ্যায় লিখল? আর কতদিন তারা বেঁচে থাকবে এই অন্তহীন যাত্রায়? আজকের ভিডিওতে আমরা জানবো ভয়েজার 1 এবং ভয়েজার 2 এর সেই অবিশ্বাস্য অভিযানের সম্পূর্ণ গল্প। একটা যাত্রা যা শুধু মহাকাশযান অনুসন্ধানের ইতিহাসই বদলায়নি, বরং মানবজাতিকে প্রথমবারের মতো সত্যিকার অর্থে মহাবিশ্বের গভীরে পৌঁছে দিয়েছে। 1957 সালে সোভিয়েত ইউনিয়ন যখন স্পুটনিক 1 উৎক্ষেপণ করে, তখন থেকেই শুরু হয় ইতিহাসের অন্যতম বড় প্রযুক্তিগত প্রতিযোগিতা, স্পেস রেস। একের পর এক সাফল্যের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন প্রমাণ করতে চাইছিল কে মহাকাশ প্রযুক্তিতে সবচেয়ে এগিয়ে। এই প্রতিযোগিতার সবচেয়ে বড় অর্জন ছিল 1969 সালে মানুষের প্রথম চাঁদে অবতরণ, যখন অ্যাপোলো 11 মিশনের মাধ্যমে নীল আর্মস্ট্রং চাঁদের মাটিতে পা রাখেন। কিন্তু চাঁদে পৌঁছানোর পর নাসার বিজ্ঞানীদের মনে নতুন প্রশ্ন জাগতে শুরু করে। তারা ভাবতে লাগলেন, শুধু চাঁদ নয়, আমাদের সৌরজগতের বাইরের বিশাল গ্যাস জায়ান্ট গ্রহগুলো, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন আসলে কেমন? তাদের উপগ্রহগুলিতে কী রয়েছে? সেখানে কি জীবনের কোনো সম্ভাবনা থাকতে পারে? এসব প্রশ্নের উত্তর খুঁজতেই শুরু হয় আরও বড় একটা স্বপ্ন। অ্যাপোলো প্রোগ্রাম অত্যন্ত ব্যয়বহুল ছিল। চাঁদে অবতরণের পর মার্কিন সরকার আর আগের মতো বিশাল বাজেট দিতে রাজি ছিল না। তাই নাসাকে তুলনামূলক কম খরচে এমন একটা বৈজ্ঞানিক মিশন পরিকল্পনা করতে হয় যা মানব ইতিহাসে নতুন অধ্যায় খুলে দিতে পারে। এই সময় বিজ্ঞানীরা সৌরজগতের বাইরের গ্রহগুলোর বিস্তারিত পর্যবেক্ষণের পরিকল্পনা শুরু করেন, কারণ তখন পর্যন্ত বৃহস্পতি ও শনির কেবল ঝাপসা ছবি পাওয়া গিয়েছিল। ইউরেনাস ও নেপচুন সম্পর্কে মানুষের জ্ঞান ছিল অত্যন্ত সীমিত। 1965 সালে নাসার প্রকৌশলী গ্যারি ফ্ল্যান্ড্রো একটা অসাধারণ বিষয় আবিষ্কার করেন। তিনি গণনা করে দেখেন 1970-এর দশকের শেষ দিকে সৌরজগতের 4টি বিশাল গ্রহ, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন, এমনভাবে সারিবদ্ধ হবে যা প্রায় 176 বছরে মাত্র একবার ঘটে। এর অর্থ ছিল, যদি সঠিক সময়ে একটা মহাকাশযান উৎক্ষেপণ করা যায়, তাহলে সেটা একের পর এক এই 4টা গ্রহে যেতে পারবে। সাধারণত পরিস্থিতিতে প্রতিটি গ্রহে আলাদা আলাদা মহাকাশযান পাঠাতে হতো, যা অনেক বেশি সময়, জ্বালানি ও অর্থ ব্যয় করত। এই বিরল সুযোগটি কাজে লাগানোর সিদ্ধান্ত নেয় নাসা। এই মিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ধারণা ছিল গ্র্যাভিটি অ্যাসিস্ট বা গ্র্যাভিটেশনাল স্লাইং শট। যখন একটা মহাকাশযান কোনো বিশাল গ্রহের খুব কাছ দিয়ে যায়, তখন সেই গ্রহের বিশাল মাধ্যাকর্ষণ শক্তি মহাকাশযানটিকে নিচের দিকে টেনে নেয়। সঠিক কোণে প্রবেশ ও বের হলে মহাকাশযানটি গ্রহের কক্ষীয় গতির সামান্য শক্তি ধার করে আরও দ্রুত গতিতে পরবর্তী গন্তব্যের দিকে ছুটে যেতে পারে। এতে মহাকাশযানের নিজের জ্বালানি খুব কম ব্যবহার হয়। এই পদ্ধতি ছাড়া একই মহাকাশযানের পক্ষে বৃহস্পতি থেকে শনি, তারপর ইউরেনাস ও নেপচুন পর্যন্ত পৌঁছানো কার্যত অসম্ভব ছিল। অনেকে জানেন না, ভয়েজার 2 প্রথম উৎক্ষেপণ করা হয়। ভয়েজার 2 উৎক্ষেপণ করা হয় 20 আগস্ট 1977 সালে। অন্যদিকে ভয়েজার 1 উৎক্ষেপণ করা হয় 5 সেপ্টেম্বর 1977 সালে। অর্থাৎ নামের হিসেবে 1 হলেও বাস্তবে এটা প্রায় 16 দিন পরে মহাকাশে যায়। দুটি মহাকাশযানই উৎক্ষেপণ করা হয়েছিল টাইটান 3E সেন্ট্রাল রকেটের মাধ্যমে। সেই সময় এটা বিশ্বের অন্যতম শক্তিশালী রকেট ছিল। প্রথম ধাপে টাইটান রকেট মহাকাশযানকে পৃথিবীর কক্ষপথের বাইরে নিয়ে যায়। এরপর সেন্টার উপরের ধাপ ভয়েজারকে সৌরজগতের বাইরের দিকে ছুড়ে দেয়। ভয়েজার এত দূরে যাবে যে সেখানে সূর্যালো অত্যন্ত দুর্বল হয়ে যাবে, তাই সৌর প্যানেল ব্যবহার করলে পর্যাপ্ত বিদ্যুৎ পাওয়া যেত না। এই সমস্যার সমাধানে নাসা ব্যবহার করে RTG, অর্থাৎ রেডিও আইসোটোপ থার্মো ইলেকট্রিক জেনারেটর।
এতে প্লুটোনিয়াম 238 এর তেজস্ক্রিয় ক্ষয়ের ফলে উৎপন্ন তাপকে বিদ্যুতে রূপান্তর করা হয়। উৎক্ষেপণের সময় প্রতিটি ভয়েজার প্রায় 470 ওয়াট বিদ্যুৎ উৎপন্ন করত। তবে সময়ের সঙ্গে সঙ্গে প্লুটোনিয়ামের ক্ষয়ের কারণে এই শক্তি ধীরে ধীরে কমে যাচ্ছে। তাই নাসা একে একে অনেক বৈজ্ঞানিক যন্ত্র বন্ধ করে দিয়েছে, যাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিস্টেমগুলো আরও কয়েক বছর চালু রাখা যায়। ভয়েজারের সবচেয়ে চোখে পড়ার মতো অংশ ছিল এর 3.7 মিটার অর্থাৎ 12 ফুট ব্যাসের হাই গেইন ডিশ অ্যান্টেনা। এটা পৃথিবীতে অত্যন্ত দুর্বল রেডিও সংকেত পাঠায়। বর্তমানে এই সংকেত এতই ক্ষীণ যে পৃথিবীতে পৌঁছানোর সময় শক্তি একটা সাধারণ মোবাইল ফোনের সিগন্যালের তুলনায় অসংখ্য গুণ কম হয়। এই দুর্বল সংকেত ধরতে নাসার ডিপ স্পেস নেটওয়ার্কের বিশাল অ্যান্টেনাগুলো ব্যবহার করা হয়। নাসার বিজ্ঞানীরা ভাবলেন, যদি কোটি কোটি বছর পরে কোনো বুদ্ধিমান ভিনগ্রহের সভ্যতা এই মহাকাশযানটি খুঁজে পায়, তাহলে তারা পৃথিবী সম্পর্কে কি জানতে পারবে। এই প্রশ্ন থেকে জন্ম নেয় গোল্ডেন রেকর্ডের ধারণা। এই প্রকল্পের নেতৃত্ব দেন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী কার্ল সেগান এবং তার সহকর্মীদের একটা আন্তর্জাতিক দল। গোল্ডেন রেকর্ড কোনো বৈজ্ঞানিক যন্ত্র নয়, এটা ছিল পৃথিবীর পক্ষ থেকে এক ধরনের সময় ক্যাপসুল এবং মহাজাগতিক বার্তা। এর উদ্দেশ্য ছিল পৃথিবীর মানুষ, প্রকৃতি, সংস্কৃতি, ভাষা ও সঙ্গীতের একটা ক্ষুদ্র পরিচয় ভবিষ্যতের সম্ভাব্য আবিষ্কারদের কাছে পৌঁছে দেওয়া। গোল্ডেন রেকর্ডটি সোনার প্রলেপ দেওয়া তামার ডিস্ক দিয়ে তৈরি। এর সঙ্গে একটা স্টাইলাস এবং অ্যালুমিনিয়ামের কভার দেওয়া হয়েছিল। কভারের উপর বিশেষ চিহ্ন ও বৈজ্ঞানিক প্রতীক খোদাই করা আছে, যাতে কোনো বুদ্ধিমান সভ্যতা বুঝতে পারে কিভাবে ডিস্কটা চালাতে হবে। রেকর্ডে সংরক্ষিত হয়েছে 115টি ছবি। এসব ছবিতে পৃথিবীর মানুষ, শিশু, পরিবার, বিভিন্ন জাতি, প্রাণী, গাছপালা, সমুদ্র, পর্বত, মরুভূমি, শহর, স্থাপত্য, কৃষিকাজ, বিজ্ঞান, গণিত এবং ডিএনএর গঠনসহ মানব সভ্যতার বহু দিক তুলে ধরা হয়েছে। গোল্ডেন রেকর্ডে পৃথিবীর মানুষের শুভেচ্ছা বার্তা 55টি ভাষায় রেকর্ড করা হয়েছে। এর মধ্যে শুধু ইংরেজি বাংলা নয়, তবে হিন্দি, চীনা, আরবি, ফরাসি, স্প্যানিশ, রুশ সহ বিশ্বের বহু ভাষা রয়েছে। এছাড়াও জাতিসংঘের তৎকালীন মহাসচিবের শুভেচ্ছা বার্তাও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। গোল্ডেন রেকর্ডে বিশ্বের বিভিন্ন সংস্কৃতির মোট 27টি সঙ্গীত রাখা হয়। এর মধ্যে রয়েছে জোয়ানান সেবাস্টিয়ান বাকের ধ্রুপদী সঙ্গীত, লুডউইগ ভান বিথোভেনের বিখ্যাত সিম্ফনি, উলফগ্যাং অ্যামাডেস মোজার্টের সঙ্গীত, মার্কিন রক অ্যান্ড রোল কিংবদন্তি চাক বেরির বিখ্যাত গান, জনি বি গুড, জাপান, চীন, আফ্রিকা, পেরু, মেক্সিকো সহ বিভিন্ন দেশের লোকসঙ্গীত। ভারতের পক্ষ থেকে অন্তর্ভুক্ত করা হয় কিংবদন্তি শাস্ত্রীয় কণ্ঠশিল্পী কেসি ডেকে এর পরিবেশিত রাগভিত্তিক গান জাত কোথা তব দয়াময়। এর মাধ্যমে মানবজাতির সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরার চেষ্টা করা হয়। ধরুন, আজ থেকে কয়েক মিলিয়ন বা এমনকি কয়েকশো মিলিয়ন বছর পরে কোনো উন্নত ভিনগ্রহের সভ্যতা মহাকাশে ভেসে বেড়ানো ভয়েজার মহাকাশযানটি খুঁজে পেল। তারা যদি গোল্ডেন রেকর্ডটি উদ্ধার করতে পারে এবং এর প্রতীকগুলোর অর্থ বুঝে ফেলে, তাহলে প্রথমবারের মতো তারা জানতে পারবে দূরবর্তী একটা নীল গ্রহে একসময় এমন এক বুদ্ধিমান সভ্যতা বাস করত, যারা বিজ্ঞান জানত, সঙ্গীত সৃষ্টি করত, ভালোবাসত, হাসত, কথা বলতো এবং মহাবিশ্বে নিজেদের অস্তিত্বের একটা ছোট্ট চিহ্ন রেখে যেতে চেয়েছিল। এমন হতে পারে তখন পৃথিবীতে মানুষ আর থাকবে না, কিন্তু আমাদের ভাষা, সঙ্গীত, প্রকৃতি ও সভ্যতার স্মৃতি তখনও ভেসে বেড়াবে মহাবিশ্বের অন্ধকারে। ভয়েজার গোল্ডেন রেকর্ডের মধ্যে বন্দী হয়। 1979 সালের মার্চ মাসে ভয়েজার 1 অবশেষে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতির কাছে পৌঁছায়। পৃথিবী থেকে প্রায় 63 কোটি কিলোমিটার দূরে অবস্থান করে এটি হাজার হাজার ছবি ও বিপুল বৈজ্ঞানিক তথ্য পৃথিবীতে পাঠাতে শুরু করে। এর আগে বৃহস্পতিকে দূরবীন দিয়ে দেখা হলেও এত কাছ থেকে কখনো পর্যবেক্ষণ করা সম্ভব হয়নি। বিজ্ঞানীরা আশা করেছিলেন একটা বিশাল গ্যাসীয় গ্রহের কিছু সাধারণ ছবি দেখতে পাবেন, কিন্তু ভয়েজার 1 যা দেখালো তা তাদের কল্পনারও বাইরে ছিল। ভয়েজারের সবচেয়ে বড় আবিষ্কার ছিল বৃহস্পতি উপগ্রহ আইও। বিজ্ঞানীরা ধারণা করছিলেন আইও একটা মৃত, ঠান্ডা এবং পাথুরে চাঁদ, কিন্তু ছবি বিশ্লেষণ করতে গিয়ে তারা দেখতে পান এর পৃষ্ঠ থেকে শত শত কিলোমিটার উঁচুতে গ্যাস ও ছাইয়ের বিশাল স্তম্ভ উঠে যাচ্ছে। এটা ছিল পৃথিবীর বাইরে প্রথমবারের মতো সক্রিয় আগ্নেয়গিরির সন্ধান। কিছু আগ্নেয়গিরি অগ্নুৎপাত প্রায় 300 কিলোমিটার পর্যন্ত উপরে উঠছিল। পরে জানা যায় বৃহস্পতির বিশাল মহাকর্ষীয় শক্তি এবং অন্যান্য উপগ্রহের টানের কারণে আইওর ভেতরে প্রচণ্ড ঘর্ষণ সৃষ্টি হয়। সেই ঘর্ষণ থেকে উৎপন্ন তাপ পুরো উপগ্রহটিকে আগ্নেয়গিরিতে ভরিয়ে দিয়েছে। এই আবিষ্কার বিজ্ঞানীদের একটা পুরনো ধারণা সম্পূর্ণ বদলে দেয়। তারা এতদিন মনে করতেন ছোট উপগ্রহগুলো দ্রুত ঠান্ডা হয়ে যায় এবং ভূতাত্ত্বিকভাবে নিষ্ক্রিয় পড়ে, কিন্তু আইও প্রমাণ করে মহাকর্ষীয় টান থেকে একটা জগৎ কোটি কোটি বছর সক্রিয় থাকতে পারে। বৃহস্পতির আরেক উপগ্রহ ইউরোপার ছবি দেখে বিজ্ঞানীরা আরও বিস্মিত হন। পুরো পৃষ্ঠটি ছিল মসৃণ বরফে ঢাকা এবং সেখানে পৃথিবীর বরফের মতো অসংখ্য লম্বা ফাটল দেখা যাচ্ছিল। কিন্তু আশ্চর্যের বিষয়ে বড় বড় গর্ত বা অসংখ্য উল্কাপিণ্ডে আঘাতের চিহ্ন খুব কম ছিল। এতে বিজ্ঞানীরা ধারণা করেন ইউরোপার বরফের নিচে হয়তো বিশাল একটা তরল জলের মহাসাগর লুকিয়ে আছে। যদি নিচে সত্যিই সমুদ্র থাকে, তবে বরফের স্তর ধীরে ধীরে নড়াচড়া করে পুরনো গর্ত মুছে দিতে পারে। এই ধারণাই পরবর্তীতে ইউরোপাকে সৌরজগতের সবচেয়ে সম্ভাবনাময় প্রাণের সন্ধানের স্থানগুলোর একটা বানিয়ে দেয়, কারণ পৃথিবীতে যেখানে তরল জল আছে সেখানে জীবনেরও সম্ভাবনা আছে। ভয়েজার প্রথমবারের মতো বৃহস্পতির মেঘের মধ্যে বিশাল বজ্রপাতের আলোক স্বচ্ছতা শনাক্ত করে, কিন্তু বজ্রপাত পৃথিবীর তুলনায় কয়েক গুণ বেশি শক্তিশালী ছিল। এর অর্থ বৃহস্পতির বায়ুমণ্ডলে প্রবল ঝড়, চার্জযুক্ত মেঘ এবং জটিল আবহাওয়া ব্যবস্থা কাজ করছে। এটা দূরে একটা গ্যাসীয় গ্রহে পৃথিবীর মতো বৈদ্যুতিক কার্যকলাপ থাকবে,
এটা বিজ্ঞানীদের কাছে ছিল একেবারেই অপ্রত্যাশিত। 1980 সালের নভেম্বর মাসে ভয়েজার 1 এবং 1981 সালে ভয়েজার 2 শনির কাছ দিয়ে উড়ে যায়। পৃথিবী থেকে কোটি কোটি কিলোমিটার দূরে এই গ্রহকে এত কাছ থেকে প্রথমবার বিস্তারিতভাবে দেখা সম্ভব হয়। যদিও শনি তার বলয়ের জন্য বিখ্যাত ছিল, ভয়েজারের আবিষ্কার প্রমাণ করে এটা কেবল সুন্দর নয়, বরং অত্যন্ত জটিল এবং গ্রহীয় ব্যবস্থা। ভয়েজার শনির চারপাশে নতুন কয়েকটা উপগ্রহ শনাক্ত করে এবং এনসেলেডাস বরফে ঢাকা উজ্জ্বল পৃষ্ঠের ছবি তোলে। যদিও তখন এর সক্রিয় গিজারের কথা জানা যায়নি, তবু এর অস্বাভাবিক উজ্জ্বলতা বিজ্ঞানীদের সন্দেহ জাগায় যেখানে কোনো সক্রিয় প্রক্রিয়া থাকতে পারে। বহু বছর পরে ক্যাসিনি সেই সন্দেহ সত্য প্রমাণ করে। শনির পর ভয়েজার 1 তার প্রধান গ্রহ অনুসন্ধান শেষ করে। টাইটানের কাছ দিয়ে উড়ে যাওয়ার জন্য এর গতিপথ এমনভাবে পরিবর্তিত হয় যে এটি আর অন্য কোনো গ্রহে যেতে পারেনি। এরপর এটা সৌরজগতের বাইরের দিকে যাত্রা শুরু করে। 1986 সালের জানুয়ারিতে ভয়েজার 2 প্রথমবারের মতো ইউরেনাসের কাছে পৌঁছায়। এর আগে পৃথিবী থেকে এই গ্রহকে শুধু একটা নীল সবুজ বিন্দু হিসেবেই দেখা যেত। ভয়েজার ইউরেনাসের চারপাশে 10টা নতুন উপগ্রহ এবং নতুন বলয় আবিষ্কার করে। এতে গ্রহটির উপগ্রহ ব্যবস্থা সম্পর্কে সম্পূর্ণ নতুন ধারণা তৈরি হয়। 1989 সালে ভয়েজার 2 নেপচুনে পৌঁছে মানব ইতিহাসে অন্যতম সেরা গ্রহ অনুসন্ধান সম্পন্ন করে। আজ পর্যন্ত আর কোনো মহাকাশযান নেপচুনে এত কাছে যায়নি। ভয়েজার নেপচুনে একটা বিশাল কালো ঝড় শনাক্ত করে, যার নাম দেওয়া হয় গ্রেট ডার্ক স্পট। এটা পৃথিবীর গ্রেট রেড স্পটের মতো হলেও পরে এটা অদৃশ্য হয়ে যায়, যা দেখায় নেপচুনের ঝড়গুলো অনেক বেশি পরিবর্তনশীল। সূর্য থেকে প্রতি সেকেন্ডে বিপুল পরিমাণ চার্জযুক্ত কণা বা সোলার উইন্ড সব দিকে ছুটে যায়। সূর্যের কাছাকাছি কণাগুলো ঘন্টায় প্রায় 10 থেকে 30 লক্ষ কিলোমিটার বেগে চলতে পারে এবং শব্দের গতির চেয়ে অনেক দ্রুত হয়। কিন্তু যত দূরে এগোতে থাকে ততই বাইরের আন্তঃনাক্ষত্রিক মাধ্যমের চাপ বাড়তে থাকে। একটা নির্দিষ্ট অঞ্চলে এসে এই দ্রুতগতির সোলার উইন্ড হঠাৎ ধীর হয়ে যায়। এই ধীর হওয়া অঞ্চলকে বলা হয় টার্মিনেশন শক। এটা অনেকটা সুপারসনিক বিমান শব্দের গতির নিচে নেমে গেলে এমন শকওয়েভ তৈরি হয়, ঠিক যেমন একটা মহাজাগতিক শক ফ্রন্ট। ভয়েজার 1 2004 সালে এবং ভয়েজার 2 2007 সালে এই অঞ্চল অতিক্রম করে। বিজ্ঞানীরা প্রথমবারের মতো বুঝতে পারেন সূর্যের প্রভাব কোথাও এসে দুর্বল হতে শুরু করে। টার্মিনেশন শক অতিক্রম করার পর শুরু হয় হেলিওসিড। এটা একটা বিশাল উত্তাল অঞ্চল যেখানে ধীর হয়ে যাওয়া সোলার উইন্ড বাইরের আন্তঃনাক্ষত্রিক গ্যাসের সঙ্গে ক্রমাগত সংঘর্ষ করছে। এখানে কণাগুলো বিভিন্ন দিকে ঘুরে বেড়ায়, চৌম্বক ক্ষেত্র মোচড় খায় এবং প্রচণ্ড টার্বুলেন্স সৃষ্টি হয়। এই অঞ্চলকে অনেক বিজ্ঞানী সৌরজগতের বাইরের সমুদ্র বলে থাকেন, কারণ এখানে পরিবেশ অত্যন্ত অস্থির। ভয়েজার 1 এবং ভয়েজার 2 এই অঞ্চল থেকে অসংখ্য তথ্য পাঠায়, যা আগে কখনো সরাসরি মাপা যায়নি। হেলিওসিটের শেষেই রয়েছে হেলিওপজ। এটা এমন একটা সীমারেখা যেখানে সূর্যের সোলার উইন্ডের শক্তি শেষ হয়ে যায় এবং বাইরে আন্তঃনাক্ষত্রিক মাধ্যমে চাপ প্রাধান্য পায়। এটা কোনো কঠিন দেয়াল নয়, বরং এটা এমন এক অদৃশ্য সীমা যেখানে দুই ভিন্ন পরিবেশ একে অপরের সঙ্গে মিলিত হয়। হেলিওপজের ভেতরে সূর্যের প্রভাব বেশি, আর এর বাইরে পুরোপুরি আন্তঃনাক্ষত্রিক পরিবেশ। ভয়েজার 1 2012 সালে 25 আগস্ট এই সীমা অতিক্রম করে এবং ইতিহাস সৃষ্টি করে। ভয়েজার 2 একই কাজ করে 2018 সালে 5 নভেম্বর। হেলিওপজের বাইরে শুরু হয় ইন্টারস্টেলার স্পেস। এটা সেই বিশাল অঞ্চল যেখানে কোনো একটা নক্ষত্রের প্রভাব নয়, বরং পুরো গ্যালাক্সি পরিবেশ কাজ করে। বিজ্ঞানীরা ভেবেছিলেন হেলিওপজ পার হওয়ার পর চৌম্বকক্ষেত্রের দিক সম্পূর্ণ বদলে যাবে, কিন্তু ভয়েজার দেখায় চৌম্বকক্ষেত্রের দিক প্রায় একই রয়ে গেছে, যদি এর শক্তি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এরা বিজ্ঞানীদের দীর্ঘদিনের ধারণাকে চ্যালেঞ্জ করে। হেলিওপজ পার হওয়ার পর সঙ্গে সঙ্গে গ্যালাক্সি থেকে আসা উচ্চশক্তির কসমিক রে নাটকীয়ভাবে বেড়ে যায়। একই সময় সূর্য থেকে আসা কণার সংখ্যা দ্রুত কমে যায়। এর ফলে বিজ্ঞানীরা নিশ্চিত হন যে ভয়েজার সত্যি আন্তঃনাক্ষত্রিক পরিবেশে প্রবেশ করেছে। ভয়েজারের তথ্য থেকে বিজ্ঞানীরা জানতে পারেন সূর্য শুধু আলো ও তাপই দেয় না, সে নিজের চারপাশে একটা বিশাল সুরক্ষামূলক বুদবুদও তৈরি করে, যা পৃথিবীকে বহু ক্ষতিকর কসমিক রে থেকে আংশিকভাবে রক্ষা করে। এই তথ্য আমাদের সৌরজগৎ গ্যালাক্সির ভেতরে কিভাবে চলাচল করছে তা বুঝতে সাহায্য করে। আজ ভয়েজার পৃথিবী থেকে প্রায় 25 বিলিয়ন কিলোমিটার বেশি দূরে রয়েছে। এত বিশাল দূরত্বে একটা রেডিও সিগন্যাল আলোর গতিতে চললেও পৃথিবী থেকে ভয়েজার পর্যন্ত পৌঁছাতে 23 ঘন্টারও বেশি সময় লাগে। আবার ভয়েজারের উত্তর পৃথিবী থেকে ফিরতে আরও 23 ঘন্টা বেশি সময় লাগে। অর্থাৎ একটা সাধারণ কমান্ড পাঠিয়ে তার উত্তর পেতে প্রায় 2 দিন অপেক্ষা করতে হয়। ভয়েজারের ট্রান্সমিটারের শক্তি মাত্র কয়েক 10 ওয়াট। পৃথিবীতে পৌঁছানোর সময় সেই সংকেত এতটাই দুর্বল হয়ে যায় যে শক্তি একটা সাধারণ ঘড়ির ব্যাটারির শক্তির ট্রিলিয়নের ভাগে অনেক কমে যায়। তবুও নাসার ডিপ স্পেস নেটওয়ার্ক যুক্তরাষ্ট্র, স্পেন ও অস্ট্রেলিয়ার অবস্থিত 3টি বিশাল 70 মিটার অ্যান্টেনা এই ক্ষীণ সংকেত গ্রহণ করতে পারে। এটা মানব ইতিহাসে অন্যতম বিস্ময়কর যোগাযোগ প্রযুক্তি। 2024 সালের একটা মেমোরি ত্রুটির কারণে ভয়েজার 1 অর্থহীন ডেটা পাঠাতে শুরু করে। অনেক মাস ধরে সমস্যার বিশ্লেষণ করে প্রকৌশলীরা দূর থেকে মেমোরির ক্ষতিগ্রস্ত অংশ এড়িয়ে নতুনভাবে সফটওয়্যার সাজান। এরপর ভয়েজার আবার স্বাভাবিক বৈজ্ঞানিক তথ্য পাঠাতে শুরু করে। বিদ্যুৎ বাঁচানোর জন্য নাসা ধীরে ধীরে বিভিন্ন হিটার, সাবসিস্টেম এবং বৈজ্ঞানিক যন্ত্র বন্ধ করছে, যাতে যতদিন সম্ভব যোগাযোগ বজায় রাখা যায়। আজ ভয়েজারের সব যন্ত্র আর চালু নেই। অনেক যন্ত্র বহু বছর আগেই বন্ধ হয়ে গেছে, কারণ গ্রহ পর্যবেক্ষণের আর প্রয়োজন ছিল না এবং বিদ্যুৎও সীমিত। তবে এখনও কিছু গুরুত্বপূর্ণ যন্ত্র সক্রিয় রয়েছে। এগুলো নিয়মিত গ্যালাকটিক কসমিক রে পরিমাপ করছে, আশেপাশে প্লাজমার বৈশিষ্ট্য নির্ণয় করছে, আন্তঃনাক্ষত্রিক চৌম্বক ক্ষেত্রের শক্তি ও দিক মাপছে। এই তথ্যগুলো আজও বিজ্ঞানীদের জন্য অমূল্য।
ভয়েজারে বিদ্যুৎ আসে রেডিও আইসোটোপ থার্মো ইলেকট্রিক জেনারেটর থেকে। এতে থাকা প্লুটোনিয়াম 238 ধীরে ধীরে ক্ষয় হচ্ছে। প্রতি বছর বিদ্যুৎ উৎপাদন একটু একটু করে কমে যাচ্ছে। এই কারণে নাসা একে একে বৈজ্ঞানিক যন্ত্র বন্ধ করছে। বর্তমান হিসাব অনুযায়ী 2030-এর দশকের শুরুর দিকে আর পর্যাপ্ত বিদ্যুৎ থাকবে না। তখন পৃথিবীর সঙ্গে স্থায়ী যোগাযোগ শেষ হয়ে যাবে। তবে সেটি ভয়েজারের সমাপ্তি নয়। যোগাযোগ বন্ধ হলেও এটা বিলিয়ন বছর ধরে মিল্কি আর গ্যালাক্সির ভেতরে নীরবে ভেসে বেড়াবে। আগামী কয়েক বছরে ভয়েজার কোনো নক্ষত্রের কাছে পৌঁছাবে না। 10,000 থেকে লক্ষ বছরের সময়সীমা এটা ধীরে ধীরে বিভিন্ন নক্ষত্রের তুলনামূলক কাছাকাছি দিয়ে অতিক্রম করবে। এর গায়ে সংযুক্ত গোল্ডেন রেকর্ডও তখনও বহাল থাকবে, যেখানে পৃথিবীর ভাষা, সঙ্গীত, প্রাকৃতিক শব্দ, ছবি এবং মানবজাতির পরিচয় সংরক্ষিত রয়েছে। সম্ভবত পৃথিবী একদিন আর থাকবে না, সূর্য ভবিষ্যতে লাল দানবে পরিণত হবে, কিন্তু ভয়েজার তখনও গ্যালাক্সির অন্ধকারে তার যাত্রা চালিয়ে যেতে পারে। সেই অর্থে ভয়েজার মানবজাতির প্রথম আন্তঃনাক্ষত্রিক দূত। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওগুলো দেখুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটা এরকম ভিডিও আরও দেখতে। আশা করি ভালো লাগবে। দেখা হচ্ছে আরেকটা ভিডিওর সাথে। ধন্যবাদ।